আজকের ভিডিওতে আমি লাল শাকের ডাঁটাগুলো ফেলে না দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রান্না করব। তা রান্না করার জন্য আমার কি উপকরণ লাগছে সেগুলোই আমি এখন বলে দিই। আমার প্রথমেই লাগছে ফেলে দেওয়া লাল শাকের ডাঁটাগুলো, তার সঙ্গে লাগছে বেগুন, সজনে ডাঁটা, পটল আর কুমড়ো। আমি সমস্ত লাল শাকের ডাঁটাগুলোকে এভাবেই কেটে নেব। আর লাগছে আলু, ডালের বড়ি। ব্যবহার জানলে আমাদের কোনো কিছুই ফেলে দিতে হয় না। যেমন আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে লাল শাকের শেকড়গুলো পুঁতে কিভাবে সেই শেকড় থেকে আবারও নতুন লাল শাক গাছ হয়। তো আজকে লাল শাকের শেকড়গুলো নয়, আজকে লাল শাকের ডাঁটাগুলো দিয়েই সুন্দর একটা রেসিপি তৈরি করছি। এটাও কিন্তু ফেলে দেওয়ার নয়। লাল শাকের ডাঁটাগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি কেটে নেব সজনে ডাঁটা। সজনে ডাঁটা 2-3 দিন ঘরে আনার পরে ওগুলোকে শুকিয়ে যায়। এই জন্য যে খোসাগুলো না ছাড়বে সেই সজনে ডাঁটাগুলো ফেলে না দিয়ে সাইজ মতো কেটে নিয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে খোসাগুলো তুললে পরে সহসা উঠে যাবে। তো আমার যে সজনে ডাঁটার খোসাগুলো না উঠবে সেগুলো আমি ঠিক এভাবেই আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে তারপরে খোসাগুলো তুলে নেব, কারণ সজনে ডাঁটাটা আনা আমার প্রায় 2-3 দিন হয়ে গেছে। ওটা ফ্রিজের মধ্যে থাকাতে হাওয়াতে আরও শুকিয়ে গেছে। তো এবার আমি কেটে নেব সজনে ডাঁটা। সজনে ডাঁটা কাটার পরে আমি কেটে নেব পটল, কুমড়ো, আলু। আমরা যারা গাছপ্রেমী মানুষ আছি তারা কম বেশি ছাদ বাগান করতে ভালোবাসি। তারা যদি গাছের ছাদের মধ্যে যদি টুকিটাকি শাক পাতা এগুলো লাগাতে থাকি তাহলে পরে আমরা সারবিহীন সুন্দর শাক সবজি পেতেই পারি। আমি অবশ্য এই লাল শাকগুলো কিনে নিয়ে এসেছি। আমার ছাদ বাগানে যে লাল শাক আছে সেগুলো এখনও খুব ছোট, সেগুলো খাওয়ার মতো বা তোলার মতো হয়নি। এই জন্যেই আমি এগুলো কিনে নিয়ে এসেছি। তবে এর যে শেকড়গুলো আছে সেই শেকড়গুলো আবারও কিন্তু আমি লাগিয়ে দেব। আমি কিন্তু দানা ফেলে চারা গাছটা খুব কমই তৈরি করি। এবার কেটে নেব পটল। পটলগুলো কাটার আগে আমি ভালোভাবে দেখে নিলাম পটলগুলো শক্ত আছে কি না, কারণ নরম পটল হলে পরে ভাজলে পরে আরও পুরো নরম হয়ে যাবে। তো পটলের সমস্ত খোসাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। তো পটলটাকে ঠিক এভাবেই আমি কেটে নেব। আমি যখন শুধু পটলের কোনো রেসিপি তৈরি করি তখন কিন্তু পটলের সমস্ত খোসা আমি ফেলি না, কিছুটা কিছুটা করে পটলের খোসা আমি রেখে দিই। তারপরে পটল আমি কাটি। আমি কিন্তু এখানে মাচার পটলটা ব্যবহার করছি, কারণ মাচার পটলে দানাটা কম থাকে এবং অন্য পটলের থেকে মাচার পটলটা খুব টেস্ট হয়, নরম হয়। পটলগুলো কাটা হয়ে গেছে। এবার আমি কুমড়ো কেটে নেব। আর কুমড়ো 2-3 দিন এনে রাখলে পরে কি হয়, কুমড়োগুলো নষ্ট হয়ে যায়। ওই জন্য কুমড়োগুলোকে যদি পেপারে পেঁচিয়ে ফ্রিজে রাখা হয় তাহলে 2-3 দিন বা 1 সপ্তাহ মতো কিন্তু ভালো থাকে। তো এভাবেই আমার কুমড়ো কাটা হয়ে গেল। এবার আমি কেটে নেব বেগুন। বেগুন যেহেতু আমার সবটা লাগবে না সেহেতু বেগুনের পিছন দিকটা আর সামনের দিকটায় আমি তরকারির মধ্যে দিয়ে দেবো, আর মাঝের দিকটা আমি ভাজা করব। বেগুন কেটে জলে কিছুক্ষণ রাখলে পরে তারপরে তুলে নিয়ে রান্না করলে পরে বেগুনের কষটা বেরিয়ে যায়। এবার কেটে নেব আমি আলু। আলু কেটে কিছুক্ষণ রেখে দিলে পরে আলু কালো হয়ে যায়, কিন্তু সেই আলুটাকে কাটার পরে যদি জলে ভিজিয়ে রাখা হয় তাহলে আলুর কিন্তু কোনো রঙের পরিবর্তন হয় না। আমি কি করি, যখন সঙ্গে সঙ্গে রান্না করি তখন হয়তো আলুটা জলে ভিজিয়ে রাখি না, কিন্তু যদি আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে রান্না করি তাহলে পরে সঙ্গে সঙ্গে আমি আলুগুলোকে জলে ভিজিয়ে রেখে দিই, তাহলে পরে কালো হয় না। সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। তাহলে আমি এখানে কেটে নিলাম আলু, কুমড়ো, বেগুন, পটল, সজনে ডাঁটা আর ফেলে দেওয়া লাল শাকের ডাঁটা। এবার ভালোভাবে লাল শাকের ডাঁটাগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে প্রথমে বড়িগুলো ভেজে তুলে রেখেছিলাম। সেই বড়ি ভাজার তেলেই লাল শাকের ডাঁটাগুলোকে ভালোভাবে ভেজে নেব।
লাল শাকের ডাঁটাগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর ওগুলো তুলে রেখে দিয়েছি। তারপরে যে সবজিগুলো ছিল আলু, বেগুন, সজনে ডাঁটা, সেইগুলো ভালোভাবে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে, কালার চলে আসলে পরে তুলে রেখে আমি কিন্তু আর একটু তেল দিয়ে আমি পটলগুলো ভালোভাবে ভেজে নেব। পটল ভালোভাবে ভাজা হলে পরে তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হবে, না হলে একটা অন্যরকম টেস্ট হয়ে যাবে। আর মশলাগুলো আমি করে নেব। এখানে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর সাদা জিরে এটা দিয়েও ভালোভাবে পেস্ট করে নেব। আর ফোড়নে দিয়েছি 5 ফোড়ন। এবার পেস্ট করে রাখা মশলাগুলো আমি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তবেই আমি নুন আর হলুদ দেব, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। তারপরে কেটে রাখা টমেটো দিয়ে দেব। কেটে রাখা টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তেল ছেড়ে গেলে ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব। মশলা যত ভালোভাবে ভাজা হবে ততই কিন্তু তরকারির টেস্ট বেড়ে যাবে। আর মশলা ভাজার সময় কিন্তু খেয়াল রাখতে হবে মশলা যাতে পুড়ে না যায়। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এই যে ভেজে রাখা সবজিগুলো সমস্তটাই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সবজিগুলো ভাজার সময় তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো, প্রায় হাফ সেদ্ধ মতো। কষাতে কষাতে আরও কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এই সবজিগুলো আগে থেকে সেদ্ধ করে রাখিনি। সবজিগুলো আগে থেকে সেদ্ধ করে রাখলে এগুলো ভালোভাবে কষানো যেত না। এরকম পাঁচমিশালি ঘ্যাট তরকারি সেদ্ধ করা থেকে ভালোভাবে কষিয়ে নিলে পরে এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তাই আমি এই সবজিগুলো আগে থেকে সেদ্ধ করেও রাখিনি, ভাপিয়েও রাখিনি। এবার আমি পরিমাণ মতো জল দেব যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। প্রয়োজনের অতিরিক্ত জল কিন্তু আমি দেব না, কারণ তরকারিটা আমার গা মাখা হবে। এবার ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলে কিন্তু নামানোর আগে ভেজে রাখা বড়িগুলো দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ফেলে দেওয়া লাল শাকের ডাঁটা দিয়ে সুন্দর একটা রেসিপি। তোমরা যারা যারা লাল শাকের ডাঁটাগুলো ফেলে দাও এভাবেই রান্না করে খেতে পারো, খুব টেস্টি হয়। আমরা কম বেশি সকলেই শরীর সম্পর্কে সচেতন থাকি, তাই সকালবেলা খালি পেটে আমি আমলকি, কাঁচা হলুদ, গুলঞ্চ, তুলসী পাতা এগুলোর রস কিন্তু খাই।